জয় গুরু। উপস্থিত সব সৎসঙ্গীগণকে আমার হৃদয়ের ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আমি জানি এখানে সকলে দীক্ষিত নয়, অনেকে অদীক্ষিত লোক আছে, কিন্তু সৎসঙ্গী সবাই। ঠাকুর বললেন ভার্চুয়ালি এভরিওয়ান ইজ সৎসঙ্গী। সৎসঙ্গ মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ লাভার্স অফ এক্সিস্টেন্স, যারা জীবনকে ভালোবাসে, অস্তিত্বকে ভালোবাসে, বাঁচা বাড়াকে ভালোবাসে, বিং এন্ড বিকামিং যার আর্জ, তারাই সৎসঙ্গী। প্রত্যেক কটা লোক, ঠাকুর বলছেন ইনেট হ্যাঙ্কারিং অফ বিং এন্ড বিকামিং প্রত্যেক অন্তরে আছে। শুধু মানুষ কেন, একটা ঘাস পাতা প্রত্যেকটা বাঁচতে চায়, বাড়তে চায়। এই হ্যাঙ্কারিংটা যে আছে, এর কোথাও না কোথাও সোর্স আছে। সোর্স অফ বিং এন্ড বিকামিং, সোর্স অফ এক্সিস্টেন্স। হি ইজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। হি ইজ অমনিসিয়েন্ট। হি ইজ এভার, যে কোনো জায়গা উই ক্যান ফিল হিম। আজ এই যে মৌতাত নির্বাণী সভা, এর নামকরণ পরম পুজবাদ শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন। এই বিষয়ে খুব সুন্দরভাবে আমাদের ডাক্তার রাজেশ দা পরবর্তী ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উনি দেখালেন। এই নামটা যে আমরা পেয়েছি, আচার্যদেব দিয়েছেন, মৌতাত নির্বাণী বলে একটা শব্দ আছে, নিবারণের জন্য সভাটা হচ্ছে। কিন্তু মৌতাত কেন হচ্ছে এ বিষয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। দু একটা কথা আমিও বলবো, বলার চেষ্টা করব, কিন্তু নিবারণটা হবে কি করে? এই দায়িত্বটা, এই ভারটা নিয়ে আমরা এই হল থেকে বের হব। যদি আমাদের অন্তরে কোথাও একটু ঠাকুরের প্রতি ভালোবাসা আছে, আচার্যদেবের প্রতি আছে, তাহলে এই ঋণটা নিয়ে আমরা বের হব, এটা শোধ করাবো। একটা লোককে হলো, যাকে আমরা নিজের পরিবেশে জানি সে মদ খায় বা সিগারেট খায় বা যে কোনো মধ্যে আছে, সেটাকে সংকল্প নিয়ে আমরা যেতে পারি না? যাব তো? আপনারা বলেন, একটা সংকল্প নিয়ে আমরা যদি দেওঘরে যে বলি, আগে এই সভার পরে এতগুলো আমাদের এই উপযোজনা কেন্দ্রে এখানে এতগুলো লোক ছেড়ে দিয়েছে, আমরা যদি পুজবাদ অবিন্দাকে যে বলি, তারা কত খুশি হবে। এটা লাক্সারি অফ লিসনিং এন্ড স্পিকিং নয়। ঠাকুর সৎসঙ্গকে ডিফাইন করলেন সতে সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন, যে তারাই সৎসঙ্গে, তার মিলনস্থল হচ্ছে সৎসঙ্গ। তদ্গতি সম্পন্ন, এই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। তার দিকে আমাকে এগোতে হবে। তিনি যেভাবে হেমকবিকে ট্রান্সফার করলেন, আমরা জীবনে এরকম একটা লোককে করতে পেরেছি কি? আচার্যদেব তো হাজার হাজার লোককে ট্রান্সফার করলেন। আমরা যদি তার সঙ্গ করি, আমার অন্তরে যদি ওইটা না আসে, ওই আবেগটা, তাহলে আমার সঙ্গ করার সার্থক হবে না। আমি বসে বসে ভাবছিলাম কি, আমি কি কাউকে কোন রকম ভাবে উপদেশ দিয়ে তো করা যায় না। তো মনে পড়লো, একটা ছেলে ছিল, সে চেন স্মোকার ছিল, তাকে ডাক্তার বলে দিচ্ছিল বাঁচবে না, গুরু ভাই। তাকে আমি বললাম, তোর সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না যদি এটা না ছাড়িস। ভালো লাগলো। একদম ছোট্ট একটা ঘটনা। আমাদের এখানে কম্পিউটার ইনস্টলেশন চলছিল, আপনারা জানেন ওইটা নো স্মোকিং জোন। তো যিনি কম্পিউটার এক্সপার্ট এসেছিলেন, উনি চেন স্মোকার। তো মাঝে মাঝে তাকে বাইরে যেতে হয়।
আর একদম রোগা পাতলা লোক। আমি ওনাকে বললাম, মিস্টার আরডি, you have spent hundreds of dollars to know about abuses of smoking. উনি আমেরিকায় ছিলেন, অনেক কাউন্সিলিং করেছিলেন, কিন্তু ছাড়তে পারেননি। আমি ওনাকে হাসতে হাসতে বললাম কি, আপনি হাজার হাজার টাকা ডলার খরচা করলেন কিন্তু ছাড়তে পারলেন না। I can show you few hundreds of people, they don't know abuses of smoking. They could left smoking only because they have a love center as they before it. অবাক হয়ে গেলাম। তুই, আমি কয়েকজনের সঙ্গে দেখা করালো, কি করে ছাড়লেন? আরে মশাই, না ছেড়ে কি উপায় আছে? কি করে যাব তার কাছে? তিনি বললেন, সিগারেটটা আমাকে দে। শিশি বর্দা বলতেন, সিগারেটটা আমাকে দে, খাবার ইচ্ছে হলে খাবি, আমার কাছ থেকে চেয়ে নিবি। এত সুন্দর পরমপিতা তোর জীবন দিয়েছেন, তুই নষ্ট করবি? এই জন্য ঠাকুর বলছেন, লাভ অ্যালোন ক্যান কন্ট্রোল এভরিথিং বিকজ ইট ইজ এলেক্সির অফ এক্সিস্টেন্স। অ্যালোন ক্যান কন্ট্রোল এভরিথিং। মোহতাত অবস্থা কি সবকিছু সে কন্ট্রোল করে দিতে পারে, যদি রিয়েল লাভ হয়, এক্সিস্টেন্সিয়াল লাভ যদি হয়। তো এই আমার না খুব শরীর খারাপ হয়ে আছি, আমি কাশি টাশি খুব হচ্ছে, প্লিজ একটু গ্রহণ করবেন। আমরা ভাবি, আমি নিজের স্ত্রীকে বললাম একটু জল এনে দাও, দিল। ছেলেকে বললাম এটা করো, করলাম, ভাবছি খুব ভালোবাসা আছে। তা নয়। কিন্তু যেদিনকে আমি এসে নিজের স্ত্রীকে বললাম এক গ্লাস জল দাও, সে দিল না, আমাদের কি অবস্থা হয়? কিন্তু যদি ভালোবাসা থাকে তাহলে আমি ভাববো কেন দিল না। যে দেখি তার মন খুব খারাপ, তার বাপের বাড়ি থেকে একটা খারাপ খবর এসছে, মনটা ওইদিকে বিচ্ছিন্ন হয়ে আছে। এই যে বোধ করাটা, আমার কন্ডিশন ফুলফিল হলো, এখানে লাভ নয়। কিন্তু বিপরীত সংঘাতে প্রেম, প্রীতি, ভালোবাসা আরো যদি না বাড়ে, আগে ছিল কিনা সন্দেহ, অ্যাডভার্স সিচুয়েশনে, সেটা হচ্ছে লাভ। লাভ যদি হয় তাহলে কি হয়? যিনি আমার শ্রেয়, যিনি আমার প্রেয়, যে কথা তিনি বলেন আমার ভাল লাগে সেটা করি, ইট ইজ নট লাভ। যে কথা তিনি বলছেন আমার মোটেই ভাল লাগছে না, আমি যখন না তিনি বলছেন তার প্রতি প্রেমের চাপে আমি সে কাজটা যখন করছি, তখন আমার ট্রান্সমিউটেশন অফ দি পার্সোনালিটি হয়, এন্ড দ্যাট ইজ লাভ। অ্যাডভার্স সিচুয়েশনে আমার প্রিয় পরমের কথা, আমার আচার্যের কথা, আমি যখন সেটাকে ফলো করি, যেটা আমার মন চাচ্ছে না, সে সময় কিন্তু আমার ব্যক্তিত্বের একটা রূপান্তরণ হয়। এই যে মদাসক্ত যে লোক আছে, এর ভিতরে ট্রান্সমিউটেশন দরকার। ওরা প্লেজারের জন্য মদ খাচ্ছে, কিন্তু ওর কিন্তু বায়োলজিক্যাল ওর অবস্থাটা হচ্ছে কি, ওইটা খেয়ে আপাতত সে নিজেকে আনন্দ, এক্সট্রা আনন্দ করতে চাচ্ছে। এই জন্যে আমি যদি কারণ না জানি, আমি ও কেন মদ খাচ্ছে, কেন ড্রাগ নিচ্ছে, তাহলে আমি ওর সলিউশনটা কি করব? Hormones are chemical messengers produced by glands that travel through the bloodstream to regulate and control bodily functions like mood and emotion. Dopamine known as feel-good hormones. একটা হারমোন আছে ডোপামিন, তাকে প্লেজার হারমোনও আমরা বলি। এইটাকে উস্কিয়ে দেওয়ার জন্য ওরা মদ খাচ্ছে, ড্রাগ দিচ্ছে। এটা নর্মালি কিন্তু আমাদের ভিতরে এটা আসে,
কিন্তু ওটাকে এক্সাগ্রেট করার জন্য ওইটা খাচ্ছে, আর একটা এমন লুপের মধ্যে চলে যাচ্ছে, খাচ্ছে, ডিপ্রেশন আসছে, আবার চলে যাচ্ছে, সেভাবে যাচ্ছে। এক জায়গায় ঠাকুর বলছেন, অনেকে মদ খায় জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে থাকবার জন্য, কিন্তু মদ খাবার পর সাময়িক উত্তেজনা যেমন আসে, তারপর আসে ঘোরতর অবসাদ। সেই অবসাদ কাটাবার জন্য আবার সে মদ খায়। এইভাবে শরীর মনকে জীর্ণ করে তোলে। এই চক্রের থেকে বের হতে পারে না। কিন্তু ঝোঁকটা যখন আসে, তখনই যদি ওই সম্বেগ নিয়ে অন্য কাজে নিজেকে ব্যাপৃত করে, তাহলে কিছুদিন এভাবে করতে করতে এটি আয়ত্তে আসে। প্রথমে আমি এটা বুঝতে পারলাম নিজের রসগোল্লা খাওয়ার ব্যাপারে। আপনারা জানেন ঠাকুরের রসগোল্লার প্রতি খুব আসক্তি ছিল। যেমন করে হোক যে খেতে হবে, ধার খেলেন, ওর 2-4টে কথা বলল, তিনি আবার মনে ভাবলেন ঠিক আছে, 2-4টে দোকানদারের কথা শুনে পরে তার অন্তরে লাগলো না, ও কয়েকটা কথা বলবো, আমি এর মধ্যে থাকবে। এমন হলো, সে যখন খাবার ঝোঁক হতো, সে সময় রাস্তায় কারোর সঙ্গে ঝগড়া করে ফেলতেন। ঝগড়া করা বিনা কারণে, কি ঝগড়া করার দরুন সে ঝোঁকটা যাতে বেড়ে যায়। অহরহে খেতে যে ধরে বসে যেতেন, এরকম নানা রকম ভাবে সেই ঝোঁকটা কাটিয়ে কাটিয়ে একদিন, এই জন্য ঠাকুর যে কথা বলছেন সেটা তার জীবনে রূপায়িত হয়ে আছে। মাই লাইফ ইজ মাই ম্যাটারাইজড ম্যাক্সিমস, ঠাকুর বলছেন আমার জীবনই আমার জীবনের সিদ্ধান্ত। এই জন্য একটা লোক কেন মদ খাচ্ছে, ওর পিছনে কজটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা কিন্তু কারণ পুরুষকে ধরেছি। সলিউশন কি হচ্ছে? একটা ইমিডিয়েট সলিউশন আছে, একটা ইন্টারমিডিয়েট সলিউশন আছে, একটা লং টার্ম সলিউশন আছে। ইমিডিয়েট সলিউশন এই যে রিহ্যাব সেন্টার এগুলো ডেভেলপ হচ্ছে। ইন্টারমিডিয়েট সলিউশন হচ্ছে ওর সঙ্গে যোগাযোগ করে ওইটাকে ডাইভার্ট করা, মনটাকে এইসব করা। আর লং টার্ম সলিউশন কি আছে? ওর যে আইডেন্টিটি আছে, কোথায় তার গ্যাপ আছে। ছোটবেলায় একটা বাচ্চা যখন দেখে তার বাবা তার মাকে মেরেছে, মা তার বাবাকে অপমান করছে, তার ভিতরে যে তার বিং আছে, সত্তা যেটা আছে, ওটা বিদ্রোহ করে। ও কি ভেবেছিল আর কি হচ্ছে? বাবা মা তো বুঝতে পারছে না। ও তো ভাবছে আমি ভালো স্কুলে দিয়ে দেবো, একটা ওকে আমি দিয়ে দেবো, সম্মান দিয়ে দেবো, সেটা ফলো নিয়ে করবে। ওর ভিতরে রিয়াকশন ডেভেলপ করে যে শ্রদ্ধার বস্তু, যিনি শ্রদ্ধেয়, তার যদি এই আচরণ হয়, বাচ্চারা কি করে, ভিতরে ভিতরে তার ভিতরে আগুন একটা জ্বলে যায়। তখন আশেপাশে বন্ধু বান্ধব তারাও এই অবস্থার মধ্যে পড়ে থাকে, তাকে উস্কিয়ে দেয়। ওই যে অবস্থা তাকে আনে, ওই অবস্থা তাকে টেন্স করে। এই জন্য ড্রাগ অ্যাডিক্টেডদের থেকে বেশি দরকার আছে বাবা মাকে আগে এই যে চরিত্রটাকে ঠিক করতে। ঠাকুর বলছেন না, বাবা মা ঝগড়া করে সন্তান সন্ততি দেখে, ওর উপরে বরবাদির সদরদ্বারে সন্তানদের রাখে। আচার্যদেব সবসময় বলেন, এই পৃথিবীতে, দুনিয়ায় সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ব্যাড প্যারেন্টিং। আপনারা বলে প্রণাম কর, এটা নাম ধ্যান কর, এটা কর, বলে শেখানো যায় না, করে শেখাতে হবে। একবার একটি মা শ্রী দাদার কাছে এসে বললেন, আমার ছেলে আমার কথা শোনে না। শ্রী দাদা বললেন, বুঝলি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আশ্চর্য আমার লাগে তখন যখন কোনো বাবা মা এসে বলে আমার ছেলে আমার কথা শোনে না। আমি তো দেখি আমার ছেলেরা বসে থাকে, আমি একটু তাকালেই তারা বুঝতে পারে আমি কি চাচ্ছি কি চাচ্ছে না।
এরকম কেন হয়? আমরা কি করি, ছেলেদের সার্টিফিকেট দিয়ে দিই। আগে আমার ছেলেটা না খুব শয়তান হয়ে গেছে, খুব দুষ্টুমি করে। সিসি দাদা বললেন এই যে সার্টিফিকেটটা দিয়ে দিলেন মা হয়ে, বাচ্চা তো ভাববে মা আমাকে শয়তান বলছে, দুষ্ট বলছে, আমি দুষ্টুমি করব, কোথাও বাঁধবে না। These are the minor, these are the aspects. ছেলেদের অবস্থা কে বুঝছে? এই জন্য সবসময় আচার্যদেব বলেন বাচ্চাদের সঙ্গে গল্প করেন। আমরা নিজেদের ভিতরে বড় বড় কথা বলি, ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন। ওরা নিজের কথা বাবাকে বলতে পারছে না, মাকে বলতে পারছে না, এমন জায়গা বলছে যেখানে মিসগাইডেড হচ্ছে। এই যে রাজেশ দা বলছিলেন না, আমাদের এখানে যে কংগ্রিগেশন হচ্ছে নানা রকম ভাবে, খুচরো অবিন্দা কি না খুব ব্যান্ড ট্যান্ড এসব দিয়ে করছেন, আমরা সমালোচনা করি এটা কি। আরে ওই ছেলেগুলো কোনো মদ খেয়ে এইসব করছে না। এইসব করার মাধ্যমে ওর কতগুলো ঝোঁক একদিকে নিয়ে এসে এক না একদিন আবার সে ঠাকুরের দিকে নিয়ে যাবে। দিস ইজ এ প্রসেস অফ ম্যান মেকিং। আমরা কিন্তু ম্যান মেকিং আমাদের অবজেক্টিভ, ম্যান রিমেকিং আমাদের অবজেক্টিভ। যে যেভাবে হতে পারবে এই অবজেক্টিভ গুলোকে আমাদের ঠিক রাখতে হবে। প্রত্যেকটা চলা বলা, যদি কিছু বলতে হয় ডিফারেন্স অফ অপিনিয়নই থাকে। একটা ঋত্বিকের সঙ্গে আর একটা ঋত্বিকের কারোর সামনে বলবো না, একা একা নিজেদের ভিতরে কথা বলবো। ও যদি একটা ঋত্বিকের প্রতি শ্রদ্ধা হারায়, সে আর একটা ঋত্বিক তার প্রতি শ্রদ্ধা হারাবে। ঠাকুর বলছেন কেউ যদি তোমার কাছে কারো নিন্দা করে, তুমি মনে মনে ভাববে ঠিক এই লোকটাই কিন্তু আর একটা জায়গা তোমার নিন্দা করছে। আমাদের কাছে ডেমনস্ট্রেশন আচার্যের মাধ্যমে আমরা পেয়েছি। কন্টিনিউয়াস ফ্লো অফ হিজ লাভ, ডিভাইন লাভ, একটা ফর্ম, তার ফরমেশন আমরা পাচ্ছি। যদি আমি যে শ্রেয় প্রেয় সঙ্গ করি তার একটা চিহ্ন মাত্র আমার চরিত্রের মধ্যে না আসে, এটা অপরাধ। আমাদের কিন্তু আরো ইন ডেপথ যেতে হবে, আমার প্রত্যেকটা চলা বলাকে ঠিক করতে হবে। এই যে অ্যাডিকশন, নানা রকম অ্যাডিকশনের কথা আছে। আমরা দেখি আচার্যদেবের কাছে বসে আছেন, মোবাইল চালাচ্ছে। এটা কি? আচার্য যে কথাগুলো বলছেন সেটা জীবন ম্যাপ, লাইফ ম্যাপ, ওগুলো বাদ দিয়ে মোবাইলে কিছু কিছু দেখছে। তাই সে সময়টা ওখানে থাকাই ঠিক নয়। এই যে নামকরণ দিনের মহতাজ, আমাদের একটা চিন্তা করতে হবে, এখানে যারা আছেন ধর্মনগরে বা বাইরে থেকে যারা এসছেন, এই যে আমি বিশ্বাস করি ডিপি ওয়ার্ক যে প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আমি সব সমস্যার সমাধান দিতে পারি। এই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের সুখ দুঃখের কথা শুনে, ওদের কার কি লাগবে, কার বাড়িতে কি অসুস্থ, কার বাড়িতে বিয়ের জন্য ছেলে পাত্র পাচ্ছে না, এগুলো সবটাই আমরা এখানে বসে করতে পারবো। প্রত্যেকের সঙ্গে রিলেট হতে পারবো। বাড়িতে বাবার সঙ্গে ছেলের কথা হয় না, ছেলের সঙ্গে মার কথা হয় না। আমরা যে যদি ওদের সঙ্গে ইন্টারেস্টেড হয়ে যদি যাই, সব কথাগুলো বলবো। আর ঠাকুর সব সলিউশন, আচার্যদেব সব সলিউশন দিয়ে গেছে। শুধু আপডেট করার ব্যাপার নয়, কিন্তু এটা একটা সুন্দরভাবে এই ধর্মনগর যে নামটা, এটা সার্থক করে তুলুন তো। ধর্ম মানে কি? বাঁচা বাড়ার মর্ম তো। এই মত ডিকে অফ এক্সিস্টেন্স করছে তো। এটা আমরা সৎসঙ্গীদের সংখ্যা এখানে এত বেশি আছে, আমরা যদি লেগে যাই, এটা ড্রাগ ফ্রি সিটি হতে পারবে না ধর্মনগর? এই ইয়াং ছেলেরা বলো, এই ড্রাইভটা নিতে পারবো না? আগে আমরা এক একটা যে উপযোজনা কেন্দ্র, আমি যদি বলি সাগরের পুরো জলকে রঙিন করে তোলো, করতে পারবেন? হাজার লাখ লাখ রং ডাললে হবে না। একটা উপায় আছে, সাগর থেকে এক বালতি জল যদি নিয়ে নিই আর ওখানে যদি আমি রং ঢেলে, আমি বলতে পারবো আমি সাগরের জল রঙিন করেছি। আমি পুরো ধর্মনগরকে ড্রাগ ফ্রি নাও করতে পারি,
আমি যে ওয়ার্ডে থাকি, আমি যে উপজেলা কেন্দ্রে থাকি, আমি যে উপাসনা কেন্দ্র থাকি, ওইটারই লোকগুলোকে যদি করে দিতে পারি, আমি বলতে পারি কি আমি ধর্মনগর ড্রাগ ফ্রি করে দিয়েছি। লোকে ছটফট করছে। আমাদের কাছে এত কিছু আছে, আমরা এই সমাধানগুলো যদি নিয়ে যাই, না যদি নিয়ে যেতে পারি, এটা একটা ক্রাইম হবে। এই যে ভ্যাকসিন হলো, করোনার ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন গুলো যদি ল্যাবে টেস্ট হতে থাকতো, তাহলে লোক কি বাঁচতে পারতো? আরে ভ্যাকসিন তো টেস্টেড। শ্রী ঠাকুর যখন এই ধরাধামে আসলেন, হাজার হাজার লোক তার টেস্ট করে ফেলেছে। তিনি পুরুষোত্তম না, তিনি গুরু না, সদ্গুরু সব। এখনো কি আমি টেস্টিং ফেজে থাকবো? আমি সে ভ্যাকসিনটা ভ্যাকসিনেটেড হয়ে অন্যকে ভ্যাকসিনেটেড করব, যাতে কেউ বাঁচাবার পথ থেকে বিচ্যুত না হয়। এভাবে আমাদের ভাবতে হবে। He has decoded all source code of existence. এমন কিছু নেই। আমরা ভাবতে পারছি 100 বছর আগে ঠাকুর বলছেন নাক ঝেড়ে না ধুয়ে হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এ করোনা তো বক্ষ ব্যাধি, নাক দিয়ে বের হয়। এটা কেন এত আগে বললেন? ঠাকুর বলছেন আঘাত অভিভূত বেদনায় মুসরিত শঙ্কিত মন ব্যাধির আকর। বেশিরভাগ করোনা লোক মারা গেছে এটার জন্য। আঘাত অভিভূত বেদনা মানে আমার কিছু হয়ে যায়নি তো, হয়ে যাবে না তো, এই ভয়ে কি হয়, মনটা সন্দিগ্ধ হয়ে যায়, তার ইমিউনিটিটা ড্রপ করে যায়। আর যখন ড্রপ করে যায় তখন ডিজিজ অ্যাটাক করে। বেশিরভাগ এইভাবে লোকে মারা গেছে। একটা রিসার্চ হয়েছে, ঠাকুরের প্রত্যেকটা রিসার্চ টেস্টেড। দুনিয়ায় আমি না ওই কেউ না কেউ করতেই থাকবে। সে বলছে আমি নিজের জন্য কোনো কাজ করে যে আনন্দটা পাই, তাতে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা তত বেশি থাকে না। কিন্তু আমি যদি কোনো গ্রেটার ইন্টারেস্ট, কোনো আইডিয়াল ইন্টারেস্ট, কোনো এনভায়রনমেন্টের ইন্টারেস্টে যদি আমি কোনো কাজ করে যে আনন্দটা পাই, তাতে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত স্ট্রঙ্গার হয়। এই জন্য বারবার আচার্যদেব বলেন, আপনি যদি নিজেকে রোগী মনে করেন, যে মনকে খারাপ লাগছে, আপনি বেরিয়ে যান, কারো কোনো গুরু ভাইয়ের বাড়িতে বসে গল্প করে আসেন, দেখবেন আপনি কত ভালো হয়ে গেছেন। 100 বছরের লোক এসে বলছে আমার 100 বছর, তাতে কি আবার আসবেন? এই কয়েকদিন আগে একজন 96-এ এসছে, বললেন উপায় নেই, আবার যেতে পারত, আবার টেনে দিলেন। আচার্যদেবকে বলছেন আবার এইভাবে। এই লাভ সেন্টার গুলো হলে কি হয়, সায়েন্সটা জানবেন। এই সায়েন্সটা হচ্ছে লাভ সেন্টার কি হলে কি হবে, ইউ ক্যান এক্সপ্লোর এনিথিং। ঠাকুর বলছেন কেউ কোনো কাজ করে কাউকে খুশি করার জন্য, সে লাভ সেন্টার আমার মা হতে পারে, বাবা হতে পারেন, আমার আচার্য হতে পারেন, ঠাকুর পরিবারের কেউ হতে পারেন, আমার আশেপাশে বন্ধু হতে পারে। সে লাভ সেন্টারটা যত বড় হবে আমি তত হব। আপনারা জানেন তো, একজন আমেরিকান ঠাকুরকে জিজ্ঞেস করলো, ঠাকুর আমাদের দেশে এত লোকের সময় নেই যে ফিলসফি গুলো, ইডিওলজি গুলো পড়বে, প্লিজ গিভ মি ইন 2 words your philosophy so that I can realize you from that distant country. ঠাকুর বললেন বি কনসেন্ট্রিক। তখন সে জিজ্ঞেস করলো টু হুম? ঠাকুর বললেন টু ইউর লিভিং আইডিয়াল। তখন সে বলছে ইফ আই মেক হেনরি ফোর্ড মাই লিভিং আইডিয়াল। হেনরি ফোর্ড খুব পয়সাওয়ালা বড় লোক ছিল। ঠাকুর একটা লাইনে পুরো ফিলসফি বলে দিলেন, ইফ ইউ মেক হেনরি ফোর্ড ইউর লিভিং আইডিয়াল, ইউ ক্যান বিকাম হেনরি ফোর্ড বাট নট জেসাস। তুমি যদি হেনরি ফোর্ডকে লিভিং আইডিয়াল তাই হতে পারবে, জেসাস ক্রাইস্ট হতে পারবে না। সেই রকম হতে গেলে সেই রকমকে লিভিং আইডিয়াল মানতে হবে। এই কমপ্লেক্সের অ্যাডজাস্টমেন্টই হবে না। আমরা যেটাই করি এটা কিন্তু তাৎক্ষণিক একটা কিছু উপায় হবে, প্যাচ ওয়ার্ক হবে। ইফ দেয়ার ইজ নো লাভ সেন্টার, ঠাকুর তো বলছেন না ধর্ম করতে হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগে হয় বৃত্তি নিয়ন্ত্রণ। কয়েক বছর আগে শ্রী শ্রী দাদা আমাকে উড়িষ্যা পাঠিয়েছিলেন, জাজপুরে যখন গেলাম, ওখানকার ইয়াং ছেলেরা আমাকে বললো, রাজুদা একটু এখানকার যে একটা আইডিয়াল জেল আছে ওখানে যাবেন। আমি কি দোষ করেছি ভাই, জেলে নিয়ে যাচ্ছ কেন? বলে না, ওইখানে একজন খুব ক্রিমিনাল ছিল, হার্ডকোর ক্রিমিনাল ছিল।
সে কিরকম ভাবে দীক্ষা নিয়ে তার জীবনটা পাল্টে গেছে বলে সে সাই বাবা দীক্ষিত ওখানকার সুপারিনটেন্ডেন্ট জেল, সে বলছে ভাই তোমাদের এখানে সৎসঙ্গ করাও। ওরা যাজন টাজন করে রেখেছিল, আমি গেলাম, বললো আগে কিছু কথা বলেন ঠাকুরের। আমি বললাম দেখো তোমার সঙ্গে আমাদের কোনো ডিফারেন্স নেই, একটা মুহূর্তে কোন প্রবৃত্তি তোমাকে ড্রাইভ করে কোনো এমন কাজ করিয়ে দিয়েছে যেটা নিয়ে তুমি ধরা পড়েছো, আমি ধরা পড়ছি না, এইটাই হচ্ছে ডিফারেন্স। তোমারও ডাবের জল মিষ্টি লাগছে, আমারও লাগছে। এই জন্য ওরা ঠাকুরের কথা শুনে প্রত্যেক চোখে জল। 37 জন এই কয়েদিদের দীক্ষা হলো। বেশিরভাগ লোক বেরিয়ে এসে আমাকে ফোন করতো কি রাজুদা আমার তো বেরিয়েছি, আপনি বললেন জেলে নাম করতে, এখন তো বাইরে বেরিয়েছি, বলে এবার সংসারে থেকে নাম করো। অনেকে পাগলের মতো জিজ্ঞেস করে সৎসঙ্গ মানুষের জন্য কি করে? সৎসঙ্গ যা করে তার বিজ্ঞাপন করে না, এটা প্রথম কাজ করে। ঠাকুরকে জিজ্ঞেস করলেন বিহারের একজন মিনিস্টার কি আপনি এত কিছু করছেন, কাগজে তো ছাপা হচ্ছে না, আমি যা দেখলাম এতদিন ধরে আসছি যাচ্ছি। শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কে কে আছে, বউ আছে, বাচ্চা আছে, এইসব বলতে বলতে বলে তুমি এদের জন্য করো, কোনো কাগজে ছাপাও কি? চিন্তা করে দেখেন, আমার জন্য এরা সব সেই। দিস ইজ আইডিয়াল লাভ। আমার জন্য এরা সেই। ঠাকুর কথা বলছেন, সায়েন্স ফিলসফি সব এগুলো হাই লেভেলের কথা বলছেন। ঠাকুরের আশেপাশে মায়েরা কিছু থাকতেন, বৃদ্ধা মহিলা ঝগড়া করছে। তো সৎসঙ্গের তখনকার সেক্রেটারি যিনি ছিলেন উনি বললেন এদের সব তাড়িয়ে দিতে হয়, শুধু শুধু ডিস্টার্ব করে। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, সোনমণি আমি ঘুটিতে ছিদ্র দেখেও জল দিয়ে যাই, এক না একদিন সে জল পড়তে পড়তে ছিদ্রে কাই হয়ে যাবে, শ্যাওলা পড়ে যাবে, জল ভর্তি হয়ে যাবে। দিস ইজ আইডিয়াল লাভ। আমরা দেখছি না যে এইসব লোককে আচার্যদের নিয়ে বসছেন, আশেপাশে তাদের নিয়ে কথা বলছেন। আমরা অনেক সময় ভাবি ও যে এইরকম 420, আচার্য হয়তো জানেন না, তিনি 840 বলে দিতে পারেন, কিন্তু নো ডিসক্রিমিনেশন, এটা বলে আইডিয়াল লাভ। তো আমরা এতগুলো কথা শুনছি, আমরা আমাদের মধ্যে থাকি কেন? যার সঙ্গে মন মিলছে কাজুদা আমার মনের লোক, একসঙ্গে চলো। যে মনের লোক নেই তার সঙ্গে যদি আমি চলবো আর আনন্দ করতে পারবো, তখন কিন্তু ঠাকুরত্ব জাগ্রত। এভাবে ও মদ খাচ্ছে বলে তাকে ছেড়ে দেবো, বন্ধু করব? ঠাকুর দেখিয়েছেন, আমরা ওইটা করার চেষ্টা করব। প্রেরণা দিচ্ছেন আচার্যদেব সব সময়, এক না একদিন সে ট্রান্সফরমেশনটা হবেই। আর এই সাময়িকভাবে উত্তেজিত হয়ে সাময়িকভাবে একটু আমরা হইচই করে নিলাম, আনুষ্ঠানিক ব্যাপার করে নিলাম, আচার্যদেব মোটেই এটা চান না। আমার ঠাকুর আমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে থাকবেন। আমি যখন বাবার সঙ্গে ব্যবহার করছি, বন্ধুর সঙ্গে ব্যবহার করছি, আমি যখন তরকারিওয়ালার সঙ্গে ব্যবহার করছি, আমার ঠাকুর থাকবে, মানে ঠাকুরত্ব আমার ভিতরে থাকবে। আর ঠাকুরত্ব না থাকলে ঠাকুরও নয়, কেন্দ্র নয়। এভাবে ইন্ট্রোস্পেকশন দিয়ে যদি আমরা এগোই, একে অন্যকে দিয়ে ইন্সপায়ার করছি, আমি বলছি কথাগুলো, আমিও নিজেকে গিল্টি ফিল করছি, আমি সামনে বসিয়ে নিজেকেও বলছি। এটা কিভাবে কিভাবে তিনি, মানে কটা এক্সাম্পল বলবো? এখানে অনেকগুলো এক্সাম্পল রাজেশদা বললেন, দু একটা এক্সাম্পল আমি ভেবেছিলাম বলবো কি মদ চারার, বলবো দু একটা ছোট্ট করে বলি। একটা ছেলে আছে, সে টাটার ছেলে, সে মদ ছাড়া থাকতে পারে না, 365 দিন ওই ছট পুজো ছাড়া মদ খাবেই। তার সঙ্গে একটা বন্ধু, সে গাঁজা খায়, মদ খায় না,
সে আবার দীক্ষিত, সে মাঝে মাঝে তাকে ওইখানকার ঋত্বিকের কথা বলে, চলো ওখানে যে ওই ঠাকুরের কথা শুনবে। যখন মদের আসর থাকে তখন ওইটা বলতে থাকে। একদিন বিরক্ত হয়ে এসে বলছে, চল দেখি তোর ঋত্বিক দাদা কি বলে, আজকে ঝামেলাটা চুকিয়ে দিই। সে গেছে, ঋত্বিক দাদা তাকে বলছেন, বাহ তোমাকে দেখে ভাল লাগছে। ওরপর বলছেন ওই লোকটাকে, যে গুরু ভাই, তুই এইসব চক্করে উনাকে, উনি তো বেশ ভালোই জীবন টিবন কাটাচ্ছেন, এর মধ্যে নিয়ে এসছিস কেন? বললেন মদ তৎকার, মদ খাচ্ছে, খেয়ে যদি আনন্দ পায় খাবে। এইরকম ভাবে তাকে নার্চার করা আরম্ভ করলেন। একদিন বলছেন, তুমি দীক্ষা দাও। তবে আমি দীক্ষা নিতে পারি, কিন্তু মদ। ওর পরে ঋত্বিক দাদা বলছেন, দীক্ষা নাও আর এক বোতল বেশি করে মদ খাবে, কিন্তু খাবার আগে নাম ধ্যান করবে। আর দীক্ষার নিয়মগুলো যেভাবে মদ নিষ্ঠা সহকারে করছো, দীক্ষার নিয়মগুলো যজন করে মদটা খাবে, নাম ধ্যান করে করে। সে আরম্ভ করলো, তার পুরো ট্রান্সফরমেশন হয়ে গেল। একদিন ভোর 4টে অব্দি ঘুমালো, যে মদ ছাড়া ঘুমাতে পারে না। আজ সে ঠাকুরের ঋত্বিক, তাকে দেখে লোকেরা চেঞ্জ করে। একটা ফৌজি ছিল, তার বউ দীক্ষিত, তাকে দীক্ষা করার কথা বললো। তোমরা রোজ পয়সা দিতে হয়? হ্যাঁ। তো ও ভাবলো একটা ভালো জিনিস, ও পয়সাগুলো জমা করে নিয়ে মদ খেত। আর তার বউ তাকে, কি করছো, ইষ্টপতির পয়সা মদ খাচ্ছ? সে কি আর শোনে, ফৌজি লোক, সে মদ খেয়ে নিচ্ছে। ওই পয়সা যেটা জমা হচ্ছে ইষ্টপতির, বলছে একটা ভালো উপায় হয়ে গেছে। এরপরে একদিন প্যারালাইসিস হয়ে গেল, অ্যাটাক হয়ে গেল, বিছানায় পড়ে গেল, হাঁটতে পারে না, ঠিক হবার কোনো উপায় নেই। শুয়ে থাকছে, ঠাকুরের দিকে তাকাচ্ছে, ঠাকুর हम अब समझ गए, अब से मेरा गलती नहीं होगा, एक मौका और दीजिए, एक मौका और दीजिए। रोज प्रार्थना করে। একদিন রাত্রিবেলা বাথরুমে গেল, দেখলো হেঁটে চলে যেতে পারলো। ওর পরে থেকে আজ 15-20 বছর ধরে, ও সেদিনকে বলেছিল, আমাকে যদি ঠিক করে দেন আমি প্রত্যেক 30 দিনের দিন এসে ঠাকুর বাড়িতে নিজের ইষ্টপতি জমা দেব। এই 20-25 বছর ধরে ও ঠাকুর বাড়িতে এসে নিজের ইষ্টপতি জমা দিয়ে যাচ্ছে। Every moment this transformation is getting, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। আপনারা যারা নাট মন্দিরে বসেন প্রায় বলেন, দেখেন এই রাজেশ রাজের ঘটনা বললেন, আমার মনে হয় ওই ঘটনাটাই, একটা ছেলে যখন আসলো, তার মা বললো আমার ছেলে মদ খায়, তখন ওকে বললেন, এই ওকে ওই ঘটনাটা বলে দে, যে ডিপি বাস করতে করতে কিভাবে মদ খেয়ে ছেড়েছিল। বলা হলো, ও বললো আমি ডিপি বাসে, যে ছেলেটার কথা বলা হলো, রাজেশ দা বললেন কি আমি ডিপি বাসে যাব, কিন্তু মদ ছাড়বো না। মদ খেতে খেতে ডিপি বাসে যে যখন দেখলো কি ওর নিজে হারানো চাকরি বাড়ি সবটাই যখন মদ ছেড়ে দিল, পেয়ে গেল, ওইটাকে ওকে বলাতে ওর জীবনে ওই ট্রান্সফরমেশন হয়ে গেল। ইলাস্ট্রেশন ইজ দি বেস্ট পিচিং। আর যে মূল যে কথা আছে कि ideology or ism cannot drive a person. Attachment towards a personality in whom ism is manifested that drives a person. যে সিদ্ধান্ত, যে নিয়ম, যে বাদ কোন জীবনে যদি জীবন্ত হয়ে থাকে, সেই জীবনের সঙ্গে আমার যখন অ্যাটাচমেন্ট হবে, তখন সেই সিদ্ধান্তটা আমার জীবনে রূপায়িত হবে। এই জন্য প্রত্যেকটা স্টেপে আমার লিভিং আইডিয়ালের দরকার, যে ঠাকুরকে ধারণ করে রেখেছেন। আমার ইচ্ছা হবে ঠাকুরের জন্য কিছু করা, ঠাকুর খুশি হন, হাসেন, সেই প্রকাশটা আমরা কার মাধ্যমে পাবো? আচার্যের মধ্যে। আপনারা খুব ব্লেসেড, এখানে শ্রী বড়দাও এসছেন, শ্রী দাদা, এই আচার্য পরম্পরা লোকের অনেকেই আছে। আমার অনেক কাছে, আমি এতক্ষণ যে বলতে পারবো আমি ভাবিনি, আর বেশি দেরি করে লাভ নেই। তবে এই জিনিসটা আমি যেটা বলেছি আপনারা চিন্তা করে দেখবেন। এই যে নামকরণ দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা রাখার জন্য এই যে মৌতাতি লোকদের, মৌতাত নির্বাণ সভা, এর মানে যারা মৌতাত করছে, মৌতাতি অ্যাডিক্টেড, এই লোকগুলোকে উদ্ধার করা, আমরা যদি স্ট্রাইভ
করি। আমাদের আলাদাভাবে কিছু করতে হবে না, আমরা যে কাজ করছি তার ভিতর থেকে এগুলো হবে করে তার কাছে কিছু এক্সাম্পলও যদি রাখতে পারে তিনি খুশি হবেন, করাটা সার্থক হবে। আপনাদের সর্বাঙ্গীন সপরিবার ইষ্টানুক জীবনের মঙ্গলের জীবনের প্রার্থনা করি। জয় গুরু।